হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল আর কেপি কনস্টেবল বা আদার্স যে চাকরি পরীক্ষাগুলো আছে সেইগুলোর জন্য আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন করিয়ে দিচ্ছি। তো ডাব্লিউবিপি কনস্টেবলের বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে তার যে সিরিজটা চালাচ্ছি আমি, 7টা ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি, এখনই আমাদের যে প্লেলিস্ট আছে ম্যাথের প্লেলিস্ট, সেখানে গিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আজকের কিন্তু 8 নাম্বার ক্লাস, প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আমি সলভ করছি। আর তোমরা সবাই জানো যে প্রিভিয়াস ইয়ার থেকে 70 থেকে 80% অঙ্কের প্রশ্ন রিপিট হয়। তো সেই কারণে আমাদের কাছে প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ। আর যে প্রশ্নগুলো আমি করাচ্ছি হুবহু তোমরা এখান থেকে কমন পাবে, এই টাইপের প্রশ্নই পাবে। হয়তো একটা দুটো সংখ্যা একটু ঘোরানো থাকবে, কিন্তু এই টাইপের অঙ্ক থাকবে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ফার্স্ট অঙ্কটি কী বলছে দেখো, এটা নাম্বার সিস্টেম থেকে এসছে অঙ্কটা। তো একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই অঙ্ক করতে গেলে জাস্ট এই যে বলেছে কত ভাগশেষ থাকবে, 63 ভাগশেষ থাকবে 899 দ্বারা ভাগ করলে। আর কি বললো, 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো আমাদের এই যে ভাগশেষ পাচ্ছি 899 দ্বারা ভাগ করে, এই 63কে আমাদের 29 দ্বারা ভাগ করলে উত্তর চলে আসবে। তো 29 দিয়ে ভাগ করলে কত হবে? 58। ভাগশেষ থাকছে কত? 5। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 5। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এই 63কে জাস্ট 29 দিয়ে ভাগ করলাম? তো আমি কিন্তু তোমাদের এই চ্যানেলে শর্টকাট করাই, প্লাস কেন হচ্ছে সেটাও দেখিয়ে দিই। একটা জিনিস দেখো, তোমরা সবাই কম বেশি জানো যে ভাজ্য ইকুয়াল টু কী হয়? ভাজক। আমি পুরোটা লিখছি না, ভাজক গুণিতক ভাগফল প্লাস হচ্ছে কী হয়? ভাগশেষ, প্লাস ভাগশেষ। তো এটাই হয় ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণিতক ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। এখন দেখো, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করছো। ধরে নাও সংখ্যাটি হচ্ছে এক্স, সেই সংখ্যাটিকে তুমি কত দিয়ে ভাগ করছো? 899 দিয়ে ভাগ করছো। এখন 899 দিয়ে ভাগ করে তুমি ভাগশেষ পাচ্ছ কত? 63। এবার এখানে কিছু না কিছু তো একটা ভাগফল পাবে, ধরে নাও সেই ভাগফলটা কত? ওয়াই। তার মানে এখানে ভাজ্য কত? এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? ভাজ্য ইকুয়াল টু ভাজক কত? 899, যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে ভাজক বলে। আর ভাগফল এখানে কত? ওয়াই, তাহলে গুণিতক ওয়াই প্লাস ভাগশেষ কত? 63। তো এটাই হচ্ছে ওই সংখ্যা। এখন বলছে সেই সংখ্যাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, এখানে দেখো কি হচ্ছে, এই সংখ্যাটাকে যদি 29 দিয়ে ভাগ করি, মানে দেখো 899 মানে আমরা জানি কিসের গুণফল? 899 মানে হচ্ছে 29 গুণিতক 31। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি 29 দিয়ে কাটি, তার কত বাদ যাবে? 31 বাদ যাবে। এবারে দেখো, এটা তো পুরোপুরি কেটে গেল, এই সাইডে পুরোপুরি 29 দিয়ে কেটে গেল, বাকি থাকছে কি? 63। এখন 63কে যদি আমি 29 দিয়ে ভাগ করি, তো ভাগশেষ কত পাবো? 5। তো এই কারণে আমরা জাস্ট সেকেন্ডের মধ্যে করার জন্য কি করি, এই যে 63 যেটা ভাগশেষ দেওয়া থাকবে, 63 হোক বা যে কোনো সংখ্যা হোক, সেটাকে এই লাস্টের যে ভাজক সেটা দিয়ে ভাগ করে দিই, করলে আমাদের ভাগশেষ চলে আসে। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এখানে দেখো, এখানে এই হচ্ছে পুরো সংখ্যা, সেই সংখ্যার 899 29 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, তো এই পোর্শনটা পুরোপুরি কেটে গেল, বাকি থাকছে কি? এই পোর্শন। তো এই পোর্শনকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 5। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, তোমাদের আমি অলরেডি এই প্রশ্নটা অনেকবার করিয়ে দিই, কারণ প্রত্যেক বছর এখান থেকে একটা অঙ্ক আসে। আমি তোমাদের অলরেডি বলেছি যে নৌকার বেগ যদি এক্স হয় আর স্রোতের বেগ যদি ওয়াই হয়, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হয় এক্স মাইনাস ওয়াই। এখানে বলছে প্রতিকূলে একটা নৌকা এত মিনিটে এত কিলোমিটার যায়। তো তোমরা জানো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, বারবার বলি আমি। তার মানে স্পিড ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্স কত? 12 কিলোমিটার, টাইম হচ্ছে 45 মিনিট। তো দেখো, এটা কিলোমিটার আছে, এটা মিনিট আছে, তার মানে এটাকে আমাদের ঘন্টায় করতে হবে। তো 45কে যদি ঘন্টায় করতে চাই, 45 মিনিটকে তো 60 দিয়ে ভাগ করতে হয়। তো এই 60টা কী হয়? পাল্টি খেয়ে উপরে চলে যায়, তো এখানে আমরা কেটে উপরে 60 লিখে দিলাম। আর স্রোতের প্রতিকূলে বেগ বলেছে, স্রোতের প্রতিকূলে বেগ কী হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই। তো ইকুয়াল টু কত? 12 গুণিতক 60 বাই 45। তো 15 দিয়ে কাটো, 3 15 45, 4 15 60, 3 4 12। তার মানে এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে? এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে 16। এখন দেখো, বলেছে স্থির জলে নৌকার বেগ। তো নৌকার বেগ আমরা জানি এক্স ইকুয়াল টু কত? 30। তো এক্স ইকুয়াল টু 30 হলে স্রোতের বেগ আমাদের বার করতে হবে। তো 30 মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 16। তার মানে আমরা কত পাচ্ছি?
ওয়াই ইকুয়াল টু 30 মাইনাস 16 14। বা এখানে দেখো এখানে কত রাখলে তুমি 16 পাবে, 14 রাখলে 16 পাবে। তো স্রোতের বেগ কত হয়ে যাবে 14 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটা হচ্ছে রাইট আনসার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো পরের প্রশ্নটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। সে যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার কত হতো, 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এখন দেখো সিপি যদি 100 হয় তাহলে প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে এসপি কত হয়ে যাবে, এসপি 90 টাকা হবে। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% যদি ক্ষতিতে বিক্রি করে, 10 টাকা ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য 90 টাকা হবে। এখন দেখো যদি সে আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার প্রফিট হতো 18% লাভ। তাহলে এই ক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত হতো, 118 টাকা। ঠিক আছে, তো এবারে দেখো সে কত টাকা বেশি দামে বিক্রি করছে, 5,600 টাকা। এই ক্ষেত্রে দেখো এখন বিক্রয় মূল্য 90 থেকে বেড়ে কত হয়েছে, 118। আর তার জন্য তার কত টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে, 5,600 টাকা। তো বিক্রয় মূল্য কত বেড়েছে, 28 রেশিও বেড়েছে, 28 অনুপাত বেড়েছে। তো এই 28 অনুপাতের ভ্যালু যদি 5600 হয়, 1 অনুপাতের ভ্যালু কত হবে, 200। 28 দুগুণে 56, 2 শূন্য 200। তো 100 অনুপাত কিসের ভ্যালু, ক্রয় মূল্য। তো 100 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 20,000 টাকা। এখন বলছে সে যদি দ্রব্যটি 20% লাভে বিক্রয় করতো, দ্রব্যটির ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেলাম 20,000 টাকা। তো এটা যদি 20% লাভে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য কত হবে, 20% লাভ মানে 120/100, 0 0 কাটলো 0 কাটলো, 12 দুগুণে 24,000 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় করলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 24,000 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো পরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক কী বলছে, 4x - 3y অনুপাত 2x + 3y = 1:3। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 4x - 3y আর নিচে হবে কি 2x + 3y = কী হয়ে যাবে, 1/3। এখন কোনাকুনি গুণ করি, তাহলে কত হচ্ছে, 3 4 12x - 3 3 9y = 2x + 3y। এখন এই 2xটা এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, 12 থেকে 2 বাদ দিলে কত হয়, 10x। আর এই -9 এই সাইডে গেলে কি হয়ে যাবে, 12y। তার মানে হচ্ছে x/y = 12/10। এখন কাটাকাটি করলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তার মানে 6:5। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, 6:5। পরের প্রশ্ন কি বলছে, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195 হলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কত? এখন দেখো একটা বইয়ে কটা পাতা আছে, 1 2 3 4 এরকম করে টোটাল 20টা পাতা আছে। তো একটা বইয়ের পাতা হারিয়ে যাওয়ার পরে বাকি পাতাগুলোর সমষ্টি দেওয়া আছে কত, 195। এখন দেখো 1 2 3 4 5 এই করে 20টি সংখ্যার যে সমষ্টি আমরা সবাই জানি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি তোমরা জানো, এরকম সূত্র দেখেছো অলরেডি। কি হয় সূত্রর, n × n + 1/2। ঠিক আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র। তো আমাদের এখানে লাস্ট যেটা আছে 20, এটাই হচ্ছে n এর ভ্যালু। তো n এর ভ্যালু যদি 20 হয়, × 20 + 1 21/2, তার মানে কত হচ্ছে, 10 দুগুণে 20, 210। তো 1 থেকে 20 পর্যন্ত পৃষ্ঠাগুলো যদি আমরা যোগ করি টোটাল কত পাবো, সমষ্টি 210 পাবো। বাট পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 195। কিছু পৃষ্ঠা, একটা পেজ হারিয়ে গেছে, কম হয়েছে কত, 15 কম হয়েছে। এখন অপশান চেক করো, এই যে দুটো অপশান দিয়েছে এর মধ্যে 9 আর 10 যোগ করলে কত হয়, 19। 5 আর 6 যোগ করলে হয় 11, 11 আর 12 যোগ করলে হয় কত, 23। বা 7 আর 8 যোগ করলে কত হবে, 15। তো হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা কত, 7 আর 8। তো হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা কত হয়ে যাবে, 7 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, সেই আমরা আগে যে ফর্মুলা পড়েছিলাম, ভাজ্য = ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, সেই ফর্মুলায় করতে হবে। তো এখানে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগফল মানে কোশেন্ট ভাগশেষের 5 গুণ, 5 × রিমাইন্ডার মানে ভাগশেষ, এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক হচ্ছে ডিভাইজার, ভাগশেষের কত, 9 গুণ, 9 × r। এখন ভাজক দেওয়া আছে, ভাজক 135 হলে ভাজ্য কত? তাহলে আমরা রিমাইন্ডার = কী লিখতে পারি, ডিভাইজার/9। ডিভাইজার মানে ভাজক 135 দেওয়া আছে। তো আমরা ভাগশেষ কত পাবো, 15 পাবো। 135কে 9 দিয়ে ভাগ করলে 15 পাবে।
তার মানে ভাজক যদি 135 হয়, ভাগশেষ কত 15। আর এদিকে কি বলছে, ভাগফল হচ্ছে ভাগশেষের 5 গুণ। তার মানে ভাগশেষ যদি 15 হয় আর ভাগফল যদি 5 গুণ হয়, তাহলে 5 15 কত 75, ভাগফল কত 75। এখান থেকে আমরা ডিভিডেন্ড ভাজ্যটা বের করতে পারবো। ভাজ্যকে ইংলিশে বলে ডিভিডেন্ড, ডিভিডেন্ড বার করতে পারবো। ডিভিডেন্ড বার করার ফর্মুলা কি, ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ। এখন দেখো এই 5 আর 5 যোগ করলে কত হয় 25, নিচে 5 থাকবে আর এই সাইডে 5 আছে একক স্থানে, তো 5 5 যোগ করলে কত হবে 0 হবে। তো অপশান 0 কোথায় কোথায় আছে, এখানে অপশান ডি আছে আর অপশান এ আছে। তো তোমরা এই ক্যালকুলেশনটা করে রাইট অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে কোনটা হবে। এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু জিআই থেকে চলে এসছে ম্যাথের ভিতরে। যাই হোক, 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ, তাহলে বালক যদি এক্স হয়, বালিকা গার্লস কত হবে 2x। টোটাল কতজন আছে 60 জন, এক্স প্লাস 2x কত হবে 60, তাহলে 3x ইকুয়াল টু 60। তার মানে এক্স কত হয়ে যাবে 60 ভাগ 3 মানে 20। তার মানে বালক হচ্ছে 20 জন আছে আর বালিকা আছে 40 জন। যাই হোক, এবার কি বলছে, রামের স্থান 17তম। রাম যদি 17 নাম্বার পজিশানে থাকে, তাহলে রামের আগে আর কতজন আছে, রামের আগে টোটাল এখনও 16 জন আছে। এখানে কি বলছে, যদি রামের আগে 9 জন বালিকা থাকে, রামের আগে টোটাল আছে 16 জন, তার ভিতরে 9 জন বালিকা, তাহলে 16 থেকে 9 বাদ দিলে রামের আগে থাকছে 7 জন বালক। রামের আগে কে থাকছে 7 জন বালক। তাহলে রামের আগে আছে 7 জন বালক আর রামকে ধরে টোটাল কত হচ্ছে 1, মানে 8 জন। রামের আগে 7 জন আছে আর রামকে ধরে টোটাল 8 জন হচ্ছে। তাহলে রামের পরে কতজন থাকবে, টোটাল বালক কত পেয়েছি, টোটাল বালক পেয়েছি 20 জন। তাহলে রামের পরে থাকবে 20 থেকে 8 বিয়োগ করো 12 জন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। রামের স্থান 17তম, রামের আগে আছে 16 জন, এই 16 জনের ভিতরে 9 জন বালিকা, তার মানে 7 জন বালক। তাহলে 7 আর রামকে ধরে 1 জন, তাহলে টোটাল 8 জন। আর 20 জন ছিল মোট বালক, 20 থেকে 8 বিয়োগ করো, রামের পরে কতজন হয়ে যাবে 12 জন। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। তো আমরা এখানে লিখলাম যদু, শ্যাম আর রাম। যদু যদি এক্স টাকা বিনিয়োগ করে, তাহলে যদুর থেকে শ্যাম এক্স প্লাস 400, আর রাম শ্যামের থেকে 200 টাকা। তো শ্যাম যদি এক্স প্লাস 400 হয়ে থাকে, তাহলে রাম কত হবে এক্স প্লাস 400 প্লাস 200, মানে টোটাল এক্স প্লাস 600 হয়ে গেল। তো এটাই তারা বিনিয়োগ করছে আর এটার ভ্যালু কত দেওয়া আছে 7,000 টাকা। তার মানে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস এক্স প্লাস এক্স 3x, 3x আর 400 প্লাস 600 1000, কত হলো 7,000 ইকুয়াল। তার মানে আমরা এখানে কি বলতে পারি, 3x ইকুয়াল টু 6000 আর x ইকুয়াল টু 6000কে তুমি 3 দিয়ে যদি কাটো কত পাবে 2000 পাবে। তার মানে যদু কত টাকা বিনিয়োগ করেছে 2000 টাকা, আর শ্যাম 2000 প্লাস 400 2400, আর রাম হচ্ছে 2000 প্লাস 600 2600। এখন এটাকে তোমরা ছোটো করতে পারো, দুটো জিরো ক্যান্সেল করো, 2 দিয়ে কাটলে 10 12 আর হচ্ছে 13। এটাই হচ্ছে তাদের মূলধন, ঠিক আছে, এটাই হচ্ছে তাদের কি মূলধন প্রিন্সিপাল। আর আমি তোমাদের বলেছি যদি টাইম কনস্ট্যান্ট থাকে, তাহলে যে টাকা তোমরা ইনভেস্ট করছো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট, তাহলে ইনভেস্টমেন্ট টাইম কনস্ট্যান্ট থাকলে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ইনভেস্টমেন্ট প্রফিটের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। তাহলে যে টাকাটা তারা ইনভেস্ট করছে সেটাই তাদের প্রফিটের রেশিও। তো টোটাল প্রফিট 3500 টাকা, আর এটা যদি তাদের প্রফিটের রেশিও হয় যদু 10 অনুপাত, শ্যাম 12 আর রাম 13, টোটাল কত হয়ে যাচ্ছে, টোটাল 35 হচ্ছে। তো 35-এর ভ্যালু কত দেওয়া আছে, 35-এর ভ্যালু দেওয়া আছে 3500 টাকা। একের ভ্যালু কত হবে 100 টাকা। আর কি বলছে, রাম কত লভ্যাংশ পাবে, রামের লভ্যাংশ অনুপাত কত 13, আর 1 অনুপাতের ভ্যালু 100 হলে 13 অনুপাতের ভ্যালু কত হবে 1300 টাকা। তো রামের লভ্যাংশ হচ্ছে 1300 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন কি বলছে দেখো, এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে, সম্পূর্ণ পথের অর্ধাংশ কত সময়ে 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত। তাহলে 120 কিলোমিটার সে যাচ্ছে কত ঘন্টায় 20 ঘন্টায়। সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে 120-র অর্ধেক কত হবে 60 কিলোমিটার সে যাচ্ছে 3/5 অংশ সময়ে। টোটাল টাইম যদি 20 হয় আর 3/5 অংশ কত হয়ে যাবে, 4 5 20 12 ঘন্টা। তো
তো 60 কিলোমিটার সে যাচ্ছে 12 ঘন্টায়। বাকি টাইম কত থাকছে? 20 থেকে 12 বিয়োগ করলে 8 ঘন্টা। তার মানে বাকি 60 কিলোমিটার সে 8 ঘন্টায় যাবে। তার গতিবেগ কত? গতিবেগ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 60 টাইম 8, তার মানে কত হয়ে যাচ্ছে? 7 8 56, 7.5, 60কে 8 দিয়ে ভাগ করো, 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত? 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা। পরের প্রশ্ন দেখো, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আমরা ধরে নিলাম বৃহত্তম সংখ্যা x+1 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে x। দুটো সংখ্যা, একটা সংখ্যা x হলে পরের সংখ্যা x+1 হবে, কারণ একটা সংখ্যা যদি 1 হয় পরের সংখ্যা 1 + 1 2 হবে, তো সেটাকে আমরা x ধরে নিলাম। তো মাইনাস করলে কত হবে? 37 বর্গের পার্থক্য। x+1 এর হোল স্কোয়ার মানে a + b হোল স্কোয়ার, x² + 2ab + b এর স্কোয়ার মাইনাস x² = 37। x² ক্যান্সেল হলো, 2x = 1 এই সাইডে গেলে 36 হয়, x = 36 ভাগ 2, তার মানে হয়ে গেল 18। x = 18, বৃহত্তম সংখ্যা কত হবে? 18 + 1 19, কারণ বৃহত্তম সংখ্যা আমরা x+1 ধরেছি, তো x ভ্যালু 18 আর 1 19। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন তোমাদের আমি বারবার করে বলছি, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র থেকে অঙ্ক থাকবে। রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আর স্কোয়ার বর্গক্ষেত্র থেকে, স্কোয়ার থেকে আর রেক্ট্যাঙ্গেল থেকে দুটো অঙ্ক অবশ্যই কমন থাকবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা এত, যদি দৈর্ঘ্য 10 মিটার কমালে আর প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তাহলে একটা আয়তক্ষেত্রকে কি করছো? 10 মিটার দৈর্ঘ্য কমালে আর প্রস্থ 10 মিটার বাড়ালে সেই আয়তক্ষেত্রটি একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তো আমরা জানি বর্গক্ষেত্রে সব বাহু সমান হয়। আমরা ধরে নিলাম এই বাহুটা যদি x হয়, এটা x হবে, এটা x হবে। তা আর আয়তক্ষেত্রে যদি এটা লেন্থ হয়, লেন্থ আমরা কি করছি? 10 মিটার কমাচ্ছি। তার মানে x মাইনাস, যদি লেন্থ আয়তক্ষেত্রে x+10 হয়, x+10 আর প্রস্থ 10 মিটার বাড়ালে, আর প্রস্থ যদি আমরা আয়তক্ষেত্রে x-10 ধরি, একটা জিনিস বোঝার চেষ্টা করো, আয়তক্ষেত্রে প্রস্থ কি ধরলাম? x+10। এখন x+10কে যদি আমি 10 মিটার কমাই তাহলে কি পাবো? x পাবো, পেয়েছি তো। আর প্রস্থ x-10, প্রস্থকে যদি আমি 10 বাড়াই তাহলে কি পাবো? x পাবো। সেই কারণে বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়ে গেছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য ছিল x+10 আর প্রস্থ ছিল x-10, এখান থেকে আমরা এটাকে 10 কমিয়েছি, পেয়েছি x, এখান থেকে 10 বাড়িয়েছি, পেয়েছি x। তো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তো এটাও x+10 হবে আর এটাও x-10 হবে। আর এই 4টে বাহুর যোগফলই হচ্ছে আয়তক্ষেত্রের কি? পরিসীমা। 4টে বাহুর যোগফল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো এই 4টে বাহু যোগ করলে দেখো এই 10 ক্যান্সেল হলো, এই 10 ক্যান্সেল হলো, আলটিমেটলি থাকছে 4x। আর 4x এর ভ্যালু কত দেওয়া আছে? 160। x এর ভ্যালু হয়ে যাবে 160কে 4 দিয়ে ভাগ করো 40। এখন x এর ভ্যালু 40 হলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? x+10 50 আর প্রস্থ কত? x-10 30। আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ হচ্ছে 50, ব্রেথ হচ্ছে 30, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 1500 বর্গ মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন দেখো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট, একটি বর্গাকার ভূমি, এ হচ্ছে এটা ভূমি, এর নিচে যেটা অপশান দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূমি, ভূমি বিশিষ্ট মেঝে হবে, এটা মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। তো এই যে পোর্শনটা, এর ক্ষেত্রফল কত? 144। বাক্সটির উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে এই যেটা দেখতে পাচ্ছ উচ্চতা, এটা কত? 10 সেন্টিমিটার হলে তার ভিতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত খরচ হবে? তাহলে এই সমগ্র অংশকে, সমগ্র এরিয়া, এই ভিতরে রূপোর পাত বসাতে কত খরচ হবে? উপর নিচে সাইডে কত টাকা খরচ হবে? এখন দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ফিগারটা, এটা একটা আয়তঘন, যেটাকে কিউবয়েড বলে। এখন আমাদের আয়তঘনর কি করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কি? 2 ইন্টু লেন্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা দেখো এখান থেকে হাইট জানি, হাইট কত? 10, বাট লেন্থ আর ব্রেথ জানি না। কিন্তু এখানে বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট মেঝের ক্ষেত্রফল, তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট মেঝের ক্ষেত্রফল যদি 144 হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার মানে কি? বাহু স্কোয়ার মানে তার ক্ষেত্রফল ইকুয়াল টু 144। তাহলে বাহু কত হয়ে যাবে? বাহু হয়ে যাবে 144-এর কিউব রুট, বাহু হলো 12,
তার মানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটা যদি 12 হয় এই সাইডে, এই সাইডেও 12 হবে। তার মানে আমরা কি পেলাম, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সব সেম। এখান থেকে আমরা পেয়ে গেলাম লেন্থ হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 12, তাহলে প্রস্থ 12, উচ্চতা 10, লেন্থ 12, উচ্চতা 10। তা এখান থেকে সমগ্রতলে আয়তঘনের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এই টোটাল যে ফিগারের ক্ষেত্রফল পেয়ে গেছি। আমরা যদি গুণ করে দিই কত পাচ্ছি দেখো, 144 প্লাস 120, 120 মানে এখান থেকে 120 পাবো, এখান থেকে 120, টোটাল হচ্ছে 240। তার মানে এটা যদি তুমি গুণ করো 2 ইন্টু 384, 2 ইন্টু 384 করলে কত পাবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 768। এখন দেখো প্রতি বর্গ সেমিতে এত টাকা খরচ হয়, আর আমরা টোটাল কত পেয়েছি, এই যে ফিগারটা সমগ্রতলের ক্ষেত্রফল 768 বর্গ সেমি, 768 বর্গ সেন্টিমিটার। তো 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 10 টাকা, তাহলে 768 বর্গ সেন্টিমিটারে খরচ হবে 7680 টাকা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 7680 টাকা। এখানে কেন আমরা এই ক্ষেত্রফলটা এইভাবে বের করেছি, দেখো এখানে বলেছে বর্গাকার মেঝের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, আর বাহু স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে, বাহু স্কোয়ারের ভ্যালু তো দেওয়া আছে 144। তো এখান থেকে আমরা বাহু বের করতে পারবো, বাহু ইকুয়াল টু স্কোয়ার রুট 144, 144 স্কোয়ার রুট করলে বাহু পাবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে লেন্থ আর ব্রেথ সব সমান হয়, তো লেন্থ ইকুয়াল টু ব্রেথ ইকুয়াল টু 12। আর আয়তঘন, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, ফিগারটা হচ্ছে একটা আয়তঘন কিউবয়েড। তো ফিগারের সমগ্রতলের ক্ষেত্রফল লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ হচ্ছে 12, ব্রেথ হচ্ছে 12, আর ব্রেথ প্রস্থ 12, ব্রেথ মানে কিন্তু প্রস্থ, মনে রেখো ব্রেথ BREADTH, ব্রেথ হচ্ছে প্রস্থ, এটাকে ইংলিশে ব্রেথ বলে, আর লেন্থ হচ্ছে দৈর্ঘ্য। এর পরের প্রশ্ন, তোমাদের আমি বারবার করে বলেছি যে এই টাইপের অঙ্ক থাকলে 4-5টা ঘন্টা একসাথে বাজার পর আবার কত সময় পরে বাজবে সেটা লসাগু করতে হবে, বা একটা বৃত্তাকার পথে 3-4 বন্ধু এইভাবে ঘুরছে, তাহলে কতক্ষণ পরে আবার মিলিত হবে। তার মানে কি করতে হবে, তোমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের লসাগু করতে হবে। বলেছে দেখো ABC বৃত্তাকার পথ ব্যবহার একই দিকে যাত্রা শুরু করলো, A B ও C যথাক্রমে এত সেকেন্ড এক পাক ঘোরে। তারা যদি এক স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে আবার সেই স্থান থেকে মিলিত হবে। মনে করো AB এইভাবে যাত্রা শুরু করেছে, করে একজন 252 সেকেন্ডে কমপ্লিট করছে এক পাক, একজন 308 সেকেন্ডে কমপ্লিট করছে, আর একজন 198 সেকেন্ডে কমপ্লিট করছে। তারা যদি একই স্থান থেকে, মনে করো এই স্থান থেকে তারা যাত্রা শুরু করেছে, তবে কত সময় পরে তারা আবার একসাথে মিলিত হবে। তার মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 252, 308 আর 198, এদের লসাগু বার করতে হবে। লসাগু বার করলেই তোমরা কি পাবে, উত্তর পেয়ে যাবে। কিন্তু এই লসাগু বার করলে তোমরা কি সংখ্যাটা যেটা পাবে সেটা সেকেন্ডে পাবে, এটা সেকেন্ডে পাবে, আর সেকেন্ডকে মিনিটে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তো এটা তোমরা অবশ্যই মানে অঙ্কটা করে উত্তরটা কমেন্টে জানাবে। এটার লসাগু করবে, লসাগু করে 60 দিয়ে ভাগ করলে তোমরা উত্তর পাবে। বারবারই বলছি এই টাইপের অঙ্ক থাকলে যে 3জন একসঙ্গে যাত্রা শুরু করছে, এত সময় পরে তারা সম্পন্ন মানে এক পাক সম্পন্ন করলে কত সময় পরে মিলিত হবে, তার মানে যে সংখ্যাগুলো দিয়েছে তাদের লসাগু। আর ওই 3টি ঘন্টা পর 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর বাজতে থাকে, তাহলে তারা আবার কত সময় পরে একসাথে বাজবে, সেই অঙ্কগুলো LCM করতে হয়। তো এই টাইপের অঙ্ক যেগুলো একসাথে মিলিত হবে, একসাথে আবার ঘন্টা বাজবে, সেগুলো লসাগু করবে। পরের অঙ্ক দেখো GI থেকে চলে এসছে, 256 যদি 13 এইভাবে হয়, তাহলে 576-এর সাথে নিচের কোনটি মিল আছে সেটাই তোমাদের খুঁজে বার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, 13 প্লাস 3 গুণিতক 1 করলে তুমি কত পাচ্ছ, 16, আর 16 এর স্কোয়ার হচ্ছে 256। এখন দেখো এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর মধ্যে যদি তুমি এরকম করো, 17 প্লাস 3 গুণিতক 2, 3 দুগুণে 6, 23, 23-এর স্কোয়ার কত হয়, 500, সম্ভবত 39, 20 প্লাস 3 দুগুণে 6 মানে 26, 26-এর স্কোয়ার কত হয়, 676। এরপরে 18, 3 দুগুণে 6, হ্যাঁ, 24, 24-এর স্কোয়ার করলে কত হয়, 576। তার মানে কত হবে, 576 অনুপাত এখানে 18 হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার 18। তো এটা একটা GI এর প্রশ্ন। পরের প্রশ্ন, এক ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে 7 কিলোমিটার পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে। ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 কিমি পার আওয়ার।
ডিস্টেন্স কত যাচ্ছে 90। এখন সে যদি না থেমে যেত তাহলে তার টাইম লাগতো, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড 18, তার টাইম লাগতো 5 আওয়ার। ঠিক আছে, সে যদি না থেমে যেত, বাট সে 7 কিলোমিটার পর পর থামছে, টোটাল যাচ্ছে 90 কিলোমিটার, সে থামছে 7 কিলোমিটার পর পর, তার মানে সে কতবার থামবে দেখো, 7 12 84 ভাগশেষ 6, সে 12 বার থামবে। 12 বার থেমে থেমে গেলে সে 84 কিলোমিটার যাবে, তার পরের বারে সে কিন্তু কোথায়, সে তার গন্তব্যস্থল 90-এ পৌঁছে যাবে, তার আর থামার দরকার নেই। তার মানে সে 12 বার থামছে তার যাত্রাপথে। কারণ সে যদি 13 বার থামতো তাহলে কত হতো, 91 কিলোমিটার, মানে তার সে যাচ্ছে 90, তার থেকে বেশি হয়ে যাচ্ছে। আমাদের কি করতে হবে, সে যতটা যাবে তার আগে পর্যন্ত সে কতবার থামছে, তো 84 কিলোমিটার পর্যন্ত সে 12 বার থামছে। আর একবার থামলে সে কত মিনিট থামে, 6 মিনিটে। একবারের জন্য সে 6 মিনিট থামে, তাহলে 12 বারের জন্য সে কতবার থামবে, 12 বারের জন্য সে থামবে 12 × 6 72 মিনিট। তো এমনি যেতে তার টাইম লাগে 5 ঘন্টা, আর থামার জন্য আরও এক্সট্রা লাগছে 72 মিনিট। 72 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। তো টোটাল তার সময় লাগবে 6 ঘন্টা 12 মিনিট, কারণ এই দিকে 5 ঘন্টা আর থামার জন্য লাগছে 1 ঘন্টা 12 মিনিট। তো টোটাল সে কত মিনিট লাগবে, তার 6 ঘন্টা 12 মিনিট। একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত? তো এই টাইপের অঙ্ক যখন যখন পার্সেন্টেজের চেঞ্জ হবে, তো তোমাদের বলেছিলাম এই ফর্মুলা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, পরপর যখন শতকরার পরিবর্তন হয় তখন এই ফর্মুলা ইউজ করবে। তো প্রথম ক্ষেত্রে সে কী করছে, 10% ঠকাচ্ছে, পরের বারেও সে 10% ঠকাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু 10 হবে, ওয়ের ভ্যালু 10 হবে, 10 গুণিতক 10/100, তাহলে এই শূন্য ক্যান্সেল হলো, 10 + 10 20, 20 + 1 কত হবে, 1 × 1 21%, তার লাভের পরিমাণ কত হবে, 21%। পরের প্রশ্ন, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়। তো দুটো ট্রেন 1 আর হচ্ছে ট্রেন 2, এদের গতিবেগ, একজনের গতিবেগ ট্রেন 1-এর 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর একজনের 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন যদি এটাকে আমি ছোট করি, 20 দিয়ে ভাগ করলে দেখো এটাকে তুমি 2 পাবে, এটাকে 3 পাবে। তার মানে স্পিডের অনুপাত পেলে প্রথম ট্রেনের ক্ষেত্রে স্পিডের অনুপাত 2, দ্বিতীয় ট্রেনের গতিবেগ বেশি, স্পিডের অনুপাত 3। তাহলে আমি তোমাদের বলেছি যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন স্পিড হচ্ছে টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ টাইম হচ্ছে গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক, গতিবেগ যেটা হবে টাইম তার অপোজিট হবে। তো এই ক্ষেত্রে টাইম কি হয়ে যাবে, দ্বিতীয়টার স্পিড প্রথমটির কী হয়ে যাবে, টাইম হয়ে যাবে। তো যার স্পিড 2 অনুপাত তার টাইম লাগবে 3 অনুপাত, যার টাইম লাগছে মানে যার স্পিড 3 অনুপাত তার টাইম লাগবে 2 অনুপাত, অর্থাৎ গতিবেগ বেশি টাইম কম, গতিবেগ কম টাইম বেশি। তো দেখো দ্বিতীয় ট্রেনে কতটা কম লাগছে, 1 অনুপাত টাইম কম লাগছে, আর এই 1 অনুপাত কার বেশি লাগছে, প্রথম ট্রেনের বেশি লাগছে। তো এই 1 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 1/2 ঘন্টা, তার মানে কত, 3/2 আওয়ার। তো 1 অনুপাতের ভ্যালু যদি 3/2 আওয়ার হয়, তাহলে এই 2 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 2 অনুপাতের ভ্যালু হবে 3/2 গুণিতক 2, 3 ঘন্টা। তো দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ট্রেনটি 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর তার টাইম লাগছে কত, 3 ঘন্টা। তো ডিস্টেন্স কত হবে, 60 × 3, কারণ স্পিড ইন্টু টাইম হচ্ছে ডিস্টেন্স, 180 কিলোমিটার। কোথায় আছে, অপশন নাম্বার এ। তো এই স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে, 180 কিলোমিটার। আমরা দেখো প্রথমে এদের স্পিডটাকে অনুপাতের আকারে করে নিয়েছি, 2:3। এখন আমি বলেছি ডিস্টেন্স কনস্ট্যান্ট, তার মানে স্পিডের রেশিও টাইমের রেশিওর সাথে কী হবে, বিপরীত। তো এখানে কি হয়ে যায়, স্পিড দ্বিতীয়টির যে স্পিড গতিবেগ সেটা হয়ে যায় প্রথম ট্রেনের টাইম, আর প্রথম ট্রেনের যে গতিবেগ সেটা কি হয়ে যাবে, দ্বিতীয় ট্রেনের টাইমের অনুপাত। এখন প্রথম ট্রেনের দেখো কত অনুপাত বেশি লাগছে, 1 অনুপাত বেশি লাগছে, এর তো 2 অনুপাত টাইম লাগছে, এর লাগছে 3 অনুপাত, 1 অনুপাত বেশি লাগছে, এই 1 অনুপাতের ভ্যালু এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় ট্রেনের যে টাইম লাগে 2 অনুপাত সেটার ভ্যালু বের করলাম 3 ঘন্টা, দ্বিতীয় ট্রেনের গতিবেগ এত, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম ফর্মুলায় ফেলে আমরা কি পেয়ে গেলাম, ওই স্থান দুটির মধ্যে কত দূরত্ব, 60 × 3 180। পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল। তো এই অঙ্কটা তোমাদের ওই যে ফর্মুলা দিয়ে করার দরকার নেই, আমি তোমাদের জাস্ট একটা ফর্মুলা বা ট্রিক্স দেখাচ্ছি। 8% হারের সুদ 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কী হয়, এটা বের করার ফর্মুলা হচ্ছে 8 + 8 + 8 × 8/100
তার মানে কত হচ্ছে 8 + 8 16, আর 64কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.64, তার মানে হয়ে যাচ্ছে 16.64%। তো এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আর এই সুদের ভ্যালু কত দেওয়া আছে 83.2, তাহলে 16.64, এটার ভ্যালু কত 83.2। তো 1 অনুপাতের ভ্যালু কত হবে 83.2কে 16.64 দিয়ে যদি তুমি ভাগ করো কত পাবে 5 পাবে, কারণ 5 16 80 আর 5 64 3.2, তাহলে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 5। আসল কত, আসল সবসময় 100 হয়, তো আসল হয়ে যাবে 500, কারণ 1-এর সঙ্গে তুমি 100 গুণ করো, তাহলে 5-এর সঙ্গেও তোমার কি করতে হবে 100 গুণ করতে হবে, মানে 1 অনুপাতের ভ্যালু 5, আসল হচ্ছে 100, তো 1-এর সঙ্গে 100 গুণ করলে তুমি 100 পাবে, তো এই দিকেও 5-এর সাথে 100 গুণ করলে তুমি কি পেয়ে যাবে, তোমার আসলের ভ্যালু পেয়ে যাবে। আসল কত হবে 500 টাকা। পরের প্রশ্ন দেখো, 12 জনের একটি অভিযাত্রী দলে 24 আর 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তার মানে 24 আর 26 বছরের মহিলা বেরিয়ে যাচ্ছে, তো এই দুজনের বয়সের সমষ্টি কত 50। এবার দুজন পুরুষ আসায় প্রত্যেকের 2 বছর করে বেড়ে যাচ্ছে, তো 12 জন ছিল, 12 জনের 2 বছর করে বেড়ে গেলে টোটাল কত বাড়ছে 24 বছর বেড়ে যাচ্ছে। দুজন মহিলা চলে গিয়েছিল 50-এ, তো এই 50 তো গেছে, তার সাথে মানে এই 50 গেছে, তার পরিবর্তে দুজন আসায় কি হচ্ছে এই 50 থাকছে, তার সাথে সাথে আরও 24 বেড়ে যাচ্ছে। যে দুজন পুরুষ এসছে যদি তাদের গড় বয়স কী হতো, যদি গড় বয়স যদি না বাড়তো, যদি 0 থাকতো, তার মানে আমরা কি বলতাম যে দুজন পুরুষ এসছে তাদের বয়সও 50, তাদের বয়সের সমষ্টিও 50, বাট গড় বয়স 2 করে বেড়ে গেছে, তো 12 জনের 2 বাড়লে টোটাল 24 বাড়ছে। তার মানে এই 50 বছর তো তাদের বয়সের সমষ্টি থাকছে, তার সাথে সাথে আরও 24 অ্যাড করতে হবে, তো কত হচ্ছে 74। এখন এই 74 হচ্ছে ওই দুজন পুরুষের বয়সের সমষ্টি, তাদের গড় কত হবে 74কে 2 দিয়ে ভাগ করো 37 হয়ে যাবে। দেখো আবারও বলছি, 24 আর 26-এ দুজন মহিলা বেরিয়ে যাচ্ছে, তো ওই দুজন মহিলার বয়সের সমষ্টি কত 50। এখন যদি এই যে দুজন পুরুষ আসছে তাদের যদি বয়সের গড় যদি আসাতে গড় বৃদ্ধি না হতো, তাহলে আমরা বলতাম কি ওই দুজন পুরুষের বয়সের সমষ্টি কত 50, তাহলে গড় কী হবে 25 থাকবে ওই দুজনের। বাট এখানে প্রত্যেকের 2 বছর করে বেড়ে যাচ্ছে, তার মানে ওই যে 50 তো থাকছে, তার সাথে সাথে আরও 12 + 2 প্রত্যেকের সঙ্গে 2 করে 24 বেড়ে যাচ্ছে, তো এই 50 + 24 করলে পাবে 74। 74 হচ্ছে ওই দুজন পুরুষের বয়সের সমষ্টি, আর একে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবে 37 বছর, তাহলে ওই দুজন লোকের গড় বয়স কত হবে 37 বছর। পরের অঙ্ক দেখো, এই প্রশ্নটা করতে গেলে তোমরা কি করবে, একটা সূত্র তোমাদের জানতে হবে। সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে আমরা x² + y² + z² - 3xyz, এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x + y + z, x² + y² + z² - xy - yz - zx, এইভাবে লিখতে পারি। এখন আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে দেখো, x + y + z এর ভ্যালু কত 9 দেওয়া আছে, আর x² + y² + z² এর ভ্যালু কত দেওয়া আছে 31, বাট দেওয়া নেই কি এই পোর্শনটার ভ্যালু দেওয়া নেই। তো এটা আমরা বের করতে গেলে কি করব দেখো, আমরা জানি x + y + z তার যদি স্কোয়ার করি তাহলে কি হয় x² + y² + z², এটাকে লিখতে পারি +2xy + yz + zx। তার মানে দেখো এখানে x + y + z এর ভ্যালু কত 9, তার মানে আমরা পাচ্ছি 9 এর স্কোয়ার ইকুয়াল টু x² + y² + z² এর ভ্যালু কত 31, প্লাস 2 ইন্টু আমাদের এটা বের করতে হবে, তার মানে 9² মানে কত 81, 81 থেকে 31 বাদ দাও কত হচ্ছে 50, আর এই যে 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 25, তার মানে আমরা xy + yz + zx এর ভ্যালু কত পেলাম 25। এখন দেখো এখান থেকে যদি তুমি মাইনাস কমন নিয়ে নাও তাহলে প্রত্যেকটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো x + y + z এর ভ্যালু 9 ইন্টু x² y² z² ভ্যালু 31, মাইনাস কমন নিলে ভিতরে প্লাস হবে, আর xy + yz + z, কারণ মাইনাস কমন নিলে ভিতরে সব প্লাস হয়ে গেল xy + yz + zx, তো আমরা কী পেয়েছিলাম xy + yz + zx পেয়েছি 25, তাহলে এখানে 25 বসাও, তো 9 গুণিতক 31 থেকে 25 বাদ দাও 6 54, তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। পরের প্রশ্নে দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরাজিতে 80% অঙ্কে পাশ করেছে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। তো এই অঙ্ক করতে গেলে প্রথমে দুটো এইভাবে সার্কেল বানিয়ে নেবে,
এখন দেখো এই যে মিডিল ফেজটা পাচ্ছ, তো এখানে আমরা কি পাবো জানো, একটা জিনিস আগে দেখো, 85% তোমাদের পাস করছে কিসে, ইংরাজিতে। তার মানে ইংরেজিতে ফেল করেছে কত, 15% ফেল। আর 80% অঙ্কে যদি পাস করে, তাহলে অঙ্কে ফেল কতজন, অঙ্কে ফেল হচ্ছে 20 জন, মানে 20%। আর উভয় বিষয়ে ফেল করেছে, এই যে মিডিল পোর্শন আছে এটা উভয় বিষয়ে 10% ফেল করেছে। তাহলে শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে কত পার্সেন্ট, শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে 5%। শুধুমাত্র অঙ্কে ফেল করেছে কত, 10, মানে 20 থেকে 10 বিয়োগ করে 10%। তো এবারে দেখো, শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে 5%, উভয় বিষয়ে ফেল করেছে 10%, আর অঙ্কে ফেল করেছে 10%। কীভাবে বার করলাম সেটা একবার দেখে নিও। কিন্তু টোটাল যদি 100% যদি হয় স্টুডেন্টস, আর 85% যদি পাস করে ইংলিশে, তাহলে 100 থেকে 85 বাদ দিলে এটাই ফেল করেছে। অঙ্কের ক্ষেত্রেও সেম, 100 থেকে 80 বাদ দাও, 80% পাস করেছে, তো ফেল করেছে কত, 20%, এটাই। আর উভয় বিষয়ে ফেল করেছে 10%। এখন এই 15 থেকে 10 বাদ দিলে যে 5 পাবে, সেটা শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে। 20 থেকে 10 বাদ দিলে যে 10 পেলে, সেটা শুধুমাত্র অঙ্কে ফেল করেছে। এখন টোটাল ফেল করেছে 5 + 10 + 10 25%। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন, 100 - 25 75%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে দেখো, কিছুই নেই, এটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে জানাবে। 2.133, এখানে দেখো একটা 3 হয়তো এক্সট্রা হয়ে গেছে, 2.13 হবে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে তুমি পাবে 21.3, মাইনাস এটাকে 100 দিয়ে যদি গুণ করো তাহলে পাবে 321.3, প্লাস এটাকে যদি 1000 দিয়ে গুণ করো তাহলে পাবে 1.2। এখন এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কি উত্তর আসে সেটা অবশ্যই কমেন্টে জানিও। মানে ক্যালকুলেশন মানে কি, শুধু যোগ বিয়োগ করা। পরের প্রশ্ন দেখো, 125 তার পাওয়ারে কত, এক্স, আর এই সাইডে কত, 3125 হলে এক্সের ভ্যালু কত। এটা সূচকের অঙ্ক। তো সূচক যারা জানো না তারা একটু দেখে নিও, 9, 10-এর বই আছে বা 7-এর বইও এখনও সূচক দিচ্ছে। 125কে আমরা লিখতে পারি কি, 5-এর কিউব, তার মানে উপরে কী হচ্ছে 5^3x। আর 3125কে কীভাবে আমরা লিখতে পারি, 3125 এটাকে যদি তুমি 5 দিয়ে ভাঙো, তাহলে 5 × 6 = 30, 5 × 2 = 10, 5 × 5 = 25, 625। দেখো 625 মানে কি জানো তো, 25 × 25 করলে 625 হয়। তার মানে এখানে দেখো কটা 5, দুটো 5, এখানে কটা 5, দুটো 5, আর একটা 5 এখানে ছিল, টোটাল 5টা 5। তো টোটাল 5টা 5, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সূচকের নিয়মে, 5^5। এখন দেখো বেস সেম হলে এই সাইডে বেস ক্যান্সেল হয়ে যায়, 3x = কি লিখতে পারি, 5, x = কী হবে, x = 5/3। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন, আর আজকে লাস্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে। এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম, তার মানে এ যদি একদিনে দুটো কাজ করে, বি একদিনে কটা কাজ করে, একটা কাজ করে। আর এ + বি দুজন মিলে একদিনে কটা কাজ করে, 3টে কাজ করে। এ ও বি একত্রে দেখো যে কাজ 6 দিনে করে, এ আর বি একটা কাজ করছে কদিনে, 6 দিনে। আর এ আর বি একদিনে কটা কাজ করে, 3টে কাজ করে। তাহলে এ আর বি যদি 6 দিনে কাজ করে আর একদিনে 3টে করে, তো টোটাল কাজ কত হবে, 6 × 3 = 18। তো এটাই হচ্ছে টোটাল কাজ। এখন বলছে এ একা কত দিনে কাজটি শেষ করবে, তো টোটাল কাজ হচ্ছে 18, আর এ একদিনে দুটো কাজ করে, তো 18টি কাজ করতে এর সময় লাগবে 9 দিন। তো 9 ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইজ তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। দেখো আজকে এটাই ছিল শেষ অঙ্ক। আর প্রত্যেকটা অঙ্ক প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটা অঙ্ক কী বললাম, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। তো এই রিলেটেড ক্লাস তোমরা যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা পেয়ে যাবে। আরও এর থেকে ভালো ভালো অঙ্কের ক্লাস, অঙ্কের ট্রিক্স তোমাদের দেবো, যত টাইম যাবে দেখতে পাবে ক্লাসগুলো করলে। তো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইজ থ্যাংক ইউ, বাই বাই।